আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর অনুসরণী 16 থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি। তো দেখতেই পাচ্ছ প্রশ্নটা, আশা করি তোমরা পরিচিত এই প্রশ্নের সাথে। তবুও দেখো, এই প্রশ্নটা কিন্তু প্রতি বছরই কোনো না কোনো বোর্ডে বাধ্যতামূলক ভাবেই চলে আসে, ঠিক আছে? এইটা রাজশাহী বোর্ড 2025, তারপর দেখবা বিগত বছরগুলোতে এই প্রশ্নটা দিয়েই দেয়। তো আমাদের এই প্রশ্নটাকে খুবই ভালোভাবে চর্চা করে রাখতে হবে, যাতে আসলে আমরা সেটা সলভ করে দিতে পারি। তো দেখি কি বলছে। বলছে একটি লোহার পাইপের ভিতরের ও বাইরের ব্যাস যথাক্রমে 14 এবং 16 সেন্টিমিটার। পাইপের উচ্চতা দেওয়া আছে, দেখো 4.5 মিটার। এবং আমাদের বলছে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম হলে পাইপের লোহার ওজন কত? তো প্রশ্নটা আগে আমরা একটু বুঝি যে প্রশ্ন আমাদের কি বলছে। দেখো, একটি লোহার পাইপ। তো আমি যদি একটা পাইপ আঁকার চেষ্টা করি, যদিও আমার চিত্র আঁকাটা একটু খারাপ হয়, তবু দেখো একটু স্যাক্রিফাইস করো, ঠিক আছে? তো আমি যদি একটা লোহার পাইপ আঁকার চেষ্টা করি, ঠিক আছে? আমরা ধরো এই একটা পাইপ, ঠিক আছে? তো এই পাইপের কি দেওয়া আছে ভাইয়া, বলো আমাকে। দেখো এখন কি দেওয়া আছে সেটা দেখাবার দাও। আগে দেখো ভাইয়া, এখানে আমি 3D পাইপ আঁকতে পারিনি, একটা 3D পাইপ আঁকতে পারিনি, তোমরা ধরে নাও, ঠিক আছে? তো এটা একটা ধরো লোহার পাইপ, ঠিক আছে? তো এই লোহার পাইপের বলা হয়েছে ভিতরের এবং বাইরের ব্যাস। তো এই জিনিসটাকে একটু বুঝতে হবে। দেখো, লোহার পাইপটার এটা হলো ভিতরের অংশ, ভিতরের পার্ট, ঠিক আছে? এটা হলো ভিতরের পার্ট। এখান থেকে এই পর্যন্ত এটুকু কিন্তু ভিতরের পার্ট। আবার এইখান থেকে এইটুকু একদম ভিতর থেকে শুরু করে বাইরের শেষ সীমানা পর্যন্ত এটা হলো বাইরের পার্ট। তো যেহেতু পাইপের মুখটা গোল আকৃতির, তো অবশ্যই সেই গোলাকৃতি বৃত্তের সাথে তুলনা করলে তার একটা ব্যাস বা ব্যাসার্ধ আমরা পেয়ে যাব। তাহলে একটা আমার কথা বলো ভাইয়া, এইখান থেকে বাহির থেকে শুরু করে একদম ওই বাহিরের শেষ সীমানা পর্যন্ত যে ব্যাস আমি পাবো তা কি ভিতরের শেষ সীমানা থেকে ভেতরের শেষ সীমানা পর্যন্ত একই ব্যাস আমি পাবো? বলো, এই ব্যাস দুটা ভিন্ন না? এই ব্যাস দুটা কিন্তু অবশ্যই ভিন্ন। এই ব্যাস যদি ভিন্ন হয়, তাহলে বলো আমার ভেতরের ব্যাসার্ধ বাইরের ব্যাসার্ধ আর ভেতরের ব্যাসার্ধ কি এক হবে? ব্যাসার্ধ দুটো তো আলাদাই হবে, তাই না? তাহলে এই কারণেই এইখানে দুইটা ব্যাস এবং দুইটা ব্যাসার্ধ আমরা দেখতে পাচ্ছি। কেননা পাইপটার বাইরের ব্যাস ভেতরের ব্যাসের সমান কিন্তু না, ঠিক আছে? তো এই কারণে দুইটা ব্যাস এবং ব্যাসার্ধ এখানে দেখতে পাচ্ছি। এখন এইখানে বাহিরের এবং ভিতরের ব্যাস দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা ব্যাসার্ধ জানতে পারবো। আমরা জানি ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, তাই না? তাহলে অর্ধেক 2 দ্বারা ভাগ করলে তো অর্ধেক বের হয়ে যাবে। আর উচ্চতা, পাইপের উচ্চতাটা এখান থেকে এই পর্যন্ত যে উচ্চতাটা, সেটা 4.5 মিটার আমাদের দেওয়া আছে। ওকে। তো এখন বলছে কি, 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম হলে পাইপের লোহার ওজন কত? আচ্ছা, উচ্চতার সাবজেক্টটা বাদ দিয়ে দাও তোমরা। তোমরা দেখো, উচ্চতা যেহেতু দেওয়া আছে, ওইটা নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নাই। তো একটা জিনিস খুব ভালোভাবে দেখো ভাইয়া, পাইপের লোহার ওজন আমি যদি জানতে চাই, আমাকে আগে জানতে হবে, লোহার ওজন কত। তো আমাদের ওজন জানতে হলে আমাদের দেখতে হবে পাইপের লোহা কতটুকু আছে, পাইপের লোহা বা লোহার আয়তনটা কতটুকু আছে, ঠিক আছে? তো আমরা সেটা যদি জানতে চাই, পাইপের লোহার আয়তন যদি জানতে চাই, দেখো আবার একটু বুঝো বিষয়টা। তো আগে যা দেওয়া আছে আমরা সেটা নিয়ে কাজ করি। দেখো, সমাধান পার্টে সমাধান সমাধান পার্টে আমাদের দেওয়া আছে লোহার পাইপের লোহার পাইপের লোহার পাইপের ভিতরের ভিতরের ও বাইরের ব্যাস দেওয়া আছে। আমাদের ভিতরের এবং বাইরের ব্যাস আমাদের দেওয়া আছে। তাইলে আমরা লোহার লোহার পাইপের ব্যাসার্ধটা এখান থেকে বের করতে পারবো। লোহার পাইপের, দেখছো কালিতে সমস্যা করতেছে। আচ্ছা, লোহার
পাইপে লোহার পাইপের ব্যাসার্ধ, হ্যাঁ লোহার পাইপের ভিতরের এবং বাইরের ব্যাসার্ধ, ভেতরে ভেতরের ও বাহিরের ব্যাসার্ধ আমাদের ভাইয়া ব্যাস দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু আমি বের করতেছি কি ভিতরের এবং বাহিরের ব্যাসার্ধ। দেখুন বলো আমার ভিতরের ব্যাসটা কত ছিল, যে ভিতরের আগে এবং বাইরের পরে, তাহলে ভিতরের ব্যাস হবে 14 আর বাইরের ব্যাসটা হবে 16। তাহলে আমি যেহেতু ব্যাসার্ধ বের করতেছি, তাহলে ভিতরের ভিতরের ব্যাসার্ধটা কত হবে বলো তো, ভিতরের ব্যাসার্ধটা হবে 14/16 বা 6। ঠিক আছে লোহার, আচ্ছা আমি একটু আলাদা আলাদা ভাবে লিখি তোমাদের বোঝার সুবিধার্থে। তাহলে আমরা যেহেতু বাহিরের ব্যাস দেওয়া আছে, তাহলে বাহির এবং ভেতরের ব্যাস দেওয়া আছে, তাহলে আমরা যদি ভেতরের ব্যাসার্ধ বের করি, সুতরাং ভেতরের, একটু ভালোভাবে লেখো, ভেতরের ব্যাসার্ধ, ভেতরের ব্যাসার্ধকে আমরা একটা কাজ করি R1 দ্বারা প্রকাশ করি, সেটা R1টা হবে ভেতরের ব্যাসের অর্ধেক। তাহলে ভেতরের ব্যাস ছিল 14, তাহলে আমি 14/2 এত সেন্টিমিটার, এত সেন্টিমিটার। ওকে, এটা হলো ভেতরের ব্যাসার্ধ। তাহলে R1 এর মানটা কত আছে, 14/2 মানে কত, 7 সেন্টিমিটার। আমি কিন্তু ভেতরের ব্যাসার্ধ পেয়ে গেছি। এখন আমি চাইলে কি বাহিরের ব্যাসার্ধ বের করতে পারবো না, তাহলে বাহিরে বাহিরে ব্যাসার্ধ, তাহলে বাহিরের ব্যাসার্ধটা আমার কত হবে বলো, বাইরের ব্যাসার্ধটা হবে, আমি বাইরের ব্যাসার্ধটাকে R2 দ্বারা প্রকাশ করলাম, এই R2 এর মানটা হবে বাহিরের ব্যাসের অর্ধেক। এখন এই বাহিরের ব্যাসটা কত, ব্যাসটা দেওয়া আছে 16, তাই আমি 16 এর অর্ধেক, এই যে 16/2, এটাকে হিসাব করলে আমার আসতেছে কত ভাইয়া, এই মানটা আসতেছে 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। তাহলে আমি দেখো ভেতরের ব্যাসার্ধ R1 সমান পাই 7 সেন্টিমিটার এবং বাহিরের ব্যাসার্ধ এই R2 সমান পাই 8 সেন্টিমিটার। যেহেতু ব্যাসার্ধ পেয়ে গেছি, তাইলে আমি পাইপের পাইপের ক্ষেত্র মানে আয়তনটা বের করতে পারবো না, ভেতরের এবং বাহিরের আয়তন। দেখো বিষয়টা একটু দেখো, আমি যদি পাইপটাকে একটু এভাবে খাড়া আকৃতি মানে খাড়া করে রাখি, ধরো হ্যাঁ ভূমির সাথে এভাবে খাড়া করে রাখলাম পাইপটাকে, সো এই পাইপটা কেমন আকৃতির বলো আমাকে, এটা তো একটা পাইপ, তাহলে এই পাইপটা তোমরা বুঝতেই পারছো একটা সিলিন্ডার আকৃতি, সিলিন্ডার বা বেলুন আকৃতি। তাহলে সিলিন্ডারের আয়তন যদি πr² হয়, তাহলে ভাইয়া এইটার আয়তন কি πr² হবে না বলো আমাকে, এটা তো পাই, তাহলে পাইপের এই আয়তনটাও কি πr² হবে। ওকে, বুঝতে পারছো? ওকে, তাহলে এই কারণে আমরা বলতে পারি যে যেহেতু এর আয়তন দুইটা এখান থেকে বের করবে, একটা হচ্ছে বাহিরের আয়তন আর একটা হচ্ছে ভেতরের আয়তন। তো বাহিরের আয়তন যদি এবার বের করতে চাই, যেহেতু ভেতর প্রথম আছে, তাহলে ভেতরের আয়তনটাই প্রথম বের করি। তাহলে বলো ভেতরের আয়তন কি হবে, পাইপের ভেতরের ভেতরের আয়তন, আমি কিন্তু সম্পূর্ণ লিখতেছি না, তুমি লিখবা পাইপের ভেতরের আয়তন, আয়তন হবে πr²h। এখন দেখো এইচ এর ভ্যালুটা, এখানে আর এর ভ্যালুটা আমি জানি কিন্তু এইচ এর ভ্যালুটা আমি জানি না, এই কারণে আমি আগে এইচ এর মানটা দেখাইনি। তো এইচ এর ভ্যালুটা আমাদের দরকার। এখন এইচ কোথায় বলো, আমাদের এইচ কোথায়, এইচটা হলো এই যে ভাইয়া 4.5 উচ্চতা দেওয়া আছে, কিন্তু এখানে একটা বিষয় অনেকেই ভুল করে, দেখো এখানে কিন্তু 4.5টা মিটারে আছে আর বাকি এককগুলা সেন্টিমিটারে আছে, তাই এই 4.5 কে চাইলে আমি সরাসরি এখানে ইউজ করতে পারবো না, আমাকে হয় এই যে ব্যাসার্ধের মানগুলো মিটারে নিয়ে যেতে হবে, নয় এই উচ্চতার মান যেহেতু মিটারে আছে, এই উচ্চতাটাকে আমাদের সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। তো আমি উচ্চতাকে, এই যে উচ্চতাটা আছে, এই উচ্চতাটাকে আমি এইচ দ্বারা প্রকাশ করতে পারি। এইচ এর ভ্যালু আমার ওখানে আছে 4.5 মিটার। এইটাকে আমি সেন্টিমিটারে নিয়ে গেলে আমরা জানি 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। তাহলে 4.5 মিটার হবে 4.5 ইন্টু সমান ইন্টু 100 সেন্টিমিটার। তো চলো আমরা এখানে হিসাব করে দেখি, হিসাব করলে 4.5 ইন্টু মানটা আসতেছে কত, ইন্টু 100 মানটা আসতেছে 450 সেন্টিমিটার। তো আমি এখান থেকে উচ্চতার ভ্যালুটা কত পাই, উচ্চতার ভ্যালুটা পাই 450 সেন্টিমিটার। উচ্চতাটা আমি 450 সেন্টিমিটার পেয়ে গেলাম। তো আমি উচ্চতা জানি আর জানি, তাহলে কি ভেতরের এবং বাইরের আয়তনটা বের করতে পারবো না? অবশ্যই পারবো। তো দেখি চলো করা যাক। তার আগে ছোট্ট করে R1 মানে হলো ভেতরের ব্যাস, মানে ব্যাস, এটা হলো ভেতরের, এটা হলো ভেতরের, আমি সহজে লিখিনি ভেতরের,
আর আর ওয়ান সমান পাই 7, আর টু সমান পাই হচ্ছে 8। আর টু এটা হলো বাহিরের ব্যাসার্ধ। আর উচ্চতা এইচ সমান পাই কত, 450 সেন্টিমিটার। সব সেন্টিমিটার সিএম দিয়ে লিখে দেই, সিএম সহজে। হ্যাঁ, তো এইবার বাকিগুলো মুছে দেই ভাইয়া, বাকিগুলো মুছে দিই, আমার আর এইগুলোর দরকার হবে না। তো বাকিগুলো মুছে দিই। দেখো, এখন আমি নির্ণয় করতে চাচ্ছি পাইপের, এই যে পাইপটা ছিল, এই পাইপের বাহিরের আয়তন এবং ভিতরের আয়তন। ঠিক আছে, তো বাহিরের আয়তন যেহেতু নির্ণয় করতে চাচ্ছি, তাহলে আমাকে বাহিরের ব্যাসটাই মানে ব্যাসার্ধটাই নিতে হবে। তার বাহিরের ব্যাসার্ধ ছিল 8 সেন্টিমিটার এবং ভেতরের ব্যাসার্ধ ছিল তোমার 7 সেন্টিমিটার। তো প্রথমে ভেতরের ব্যাসার্ধ নির্ণয় করি। দেখি তো আমার এই পেনটা যেহেতু একটু মোটা কালি পড়তেছে, আমি এই পেনটা ইউজ করবো। হ্যাঁ, এবার ঠিক আছে। তাহলে বলো ভাইয়া, ভেতরের আয়তন কত হবে? ভেতরে কালি কি শেষ হয়ে গেল নাকি? ভেতরের আয়তনটা হবে পাই আর স্কোয়ার এইচ। যেহেতু এই আর কে আমি আর1 আর2 দ্বারা প্রকাশ করছি, তাই এটা হবে আর1 স্কোয়ার এইচ। ঠিক আছে, তাহলে ভেতরের আয়তনটা যদি এইটা হয়, পাই এর মান 3.1416 ইন্টু আর1 এর ভ্যালুটা এখানে কত ভাইয়া, 7 সেন্টিমিটার। তাহলে এটা 7 স্কোয়ার হয়ে যাবে, ইন্টু এইচ এর মান আমরা পাইছি 450। এইটাকে হিসাব করো, এটাকে হিসাব করে নামাবা, তাহলেই পাবা তুমি ভেতরের আয়তন। আর বাহিরের আয়তনটা কি হবে? বাহিরের আয়তন বাহিরের আয়তন বাহিরের আয়তন হবে পাই আর2 স্কোয়ার এইচ। কেন? কেন? কারণ এটা তো ব্যাসার্ধটা আমাকে বাহিরের ব্যাসার্ধ নিতে হবে। এখন বাহিরের ব্যাসার্ধ পাইছি ভাইয়া 8 সেন্টিমিটার। তো সেই অনুযায়ী আমি এটা বসাই দিলাম। না, কালি শেষ হয়ে গেছে, আগেরটা নিতে হবে। তো এই যে পাই এর মানটা, সেটা আমরা জানি 3.1416 ইন্টু আর এর ভ্যালু 8। এই দেখো আর এর ভ্যালু এখানে 8, দেখছো এখানে আর এর ভ্যালু কি 8। তাহলে 8 স্কোয়ার ইন্টু এইচ এর মান 450। ভাইয়া দেখো 8 কিভাবে হলো, এখানে আর এর জায়গায় আমি 8 বসাইছি, যেহেতু আর এর উপরে স্কোয়ার তাই 8 এর উপরেও স্কোয়ার। তো এই দুইটা হিসাব করো, এই দুইটা হিসাব করলে যে মান পাবে তা যথাক্রমে বাইরের এবং ভিতরের বা বাইরের আয়তন। তো চলো দেখি মানগুলো কত আসে। প্রথমটা আছে 3.1416 ইন্টু 7 স্কোয়ার মানে 49 ইন্টু হচ্ছে 450। এই ভ্যালুটা আসতেছে, সরি, এই ভ্যালুটা আমার অ্যান্সারে যদি দেই, মানটা এরপরে দেখো, আমরা কিন্তু ওই পাইপটার লোহার আয়তন বের করে ফেলেছি। এখন আমাদের বের করতে হবে এই যে লোহার যে ওজন, মানে এতটুকু লোহার কতটুকু ওজন, এই ওজনটা আমাদের জানতে হবে। তো এই লোহার মধ্যে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন আমাদের কাছে 7.2 গ্রাম দেওয়া আছে। তাইলে টোটাল লোহার ওজন আমাদের জানতে হবে। তাহলে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন যদি 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন, হ্যাঁ, এই লোহার ওজনটুকু আমার কাছে দেওয়া হলো 7.2 গ্রাম। আমি ইংরেজিতে লেখা দিছিলাম 7.2 গ্রাম। সুতরাং এখানে কতটুকু লোহা আছে? 21,205.8 ঘন সেন্টিমিটার লোহার ওজন হবে। এই যে 7.2 ইন্টু 21,205.8 গুণ হয়ে যাবে। দেখো এই মানটা কত আসে। এই মানটা যদি আমি একটু হিসাব করি, দেখো 7.2 কত,
7.2 ইন্টু 21,205, 205 নাকি, হ্যাঁ, ইন্টু 8, মানটা আসতেছে এই যে, আচ্ছা ঠিকানা আছে 21,205.8, ঠিক আছে। তাহলে মানটা আসতেছে 152,681.76। তো এইটা আসতেছে গ্রাম, ঠিক আছে। এত গ্রাম হলো, এতটুকু লোহার ওজন। এখন আমরা জানি ভরের একক কিলোগ্রাম, তো এটাকে কিলোগ্রামে 1,000 দ্বারা ভাগ করে নিয়ে দেব। তো মানটা আমরা পাইতেছি, এটা কিলোগ্রামে মানটা আমরা পাবো কত জানো, 152.68 কিলোগ্রাম, কিলোগ্রাম, ঠিক আছে। তো আশা করি এটা তোমরা পারবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো আমরা এইখানে পেয়ে গেলাম। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।